দেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেখ হাসিনা আরও বলেন, খুব দ্রুতই এই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। ডক্টর ইউনূস কে বা কারা কোন জায়গায় বসাইছে, কোন ভিত্তিতে তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, কিসের ভিত্তিতে? বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যতদিন পর্যন্ত সাধারণ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এটা আমার কথা নয়, এটা সংবিধানের কথা। আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিতে পারে না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে। তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে চায়, সেটা বাংলাদেশের মানুষ মানবে না। আমার নেত্রী তো পালিয়ে যায়নি, আমি আগেও বলেছি এখনো বলছি, আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ডক্টর ইউনূসের উপর কিন্তু হামলা করেছে এবং গণদোলাই দেওয়ার একটা পরিকল্পনা চলেছে। আজকে এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, ভারতে বসেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঙ্কার দিয়ে কথা বলেছে। হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকমভাবে হুঙ্কারিতে কেন কথা বলছে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। শুধু তাই না প্রিয় দর্শক বন্ধুরা, গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি ডক্টর ইউনূসের বাসা কিন্তু ঘেরাও করেছে শিক্ষার্থী, আওয়ামী লীগ এবং বিএনপিরা। শুধু তাই না, জামায়াত তো আছে সেই সাথে। হঠাৎ কেন ডক্টর ইউনূসের পিছিয়ে লেগেছে তারা, সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। ডক্টর ইউনূস কে বা কারা কোন জায়গায় বসাইছে, কোন ভিত্তিতে তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, কিসের ভিত্তিতে? বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামীতে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং সেই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে স্পিকার এবং রাষ্ট্রপতির মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হবে, তখনই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না। যতদিন পর্যন্ত সাধারণ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এটা আমার কথা নয়, এটা সংবিধানের কথা। এবং যারা এই কথাগুলো বলেন তাদেরকে বলেন সংবিধানটি একটু পরে আসতে। তার কারণ তারা বলছেন, এটাও বলি, যারা বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে না, অবশ্যই তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না, তারা স্বাধীনতার মূল্যবোধকে বিশ্বাস করে না। আসুন আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা একটু সত্য কথাটুকু বলেন, যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটুকু উন্নয়ন হয়েছিল, আজকের কী রকম অরাজকতা। আজকের বাংলাদেশে কোনো আইনের শাসন রয়েছে, কোনো আইন শৃঙ্খলার কোনো সিস্টেমই নাই। আজকের বাংলাদেশ কে সরকার চালাচ্ছে, কে চালাচ্ছে না। একজন উপদেষ্টা বলেছেন, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে, যে সরকার কে চালাচ্ছে, ছাত্ররা না, উপদেষ্টারা না, কে চালাচ্ছে সেটা আপনারা পরে জানবেন। আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিতে পারে না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে এবং এই জাতিসংঘকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব ব্যাংকেরকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাবৃত করেছেন। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাকে বা বিশ্ব ব্যাংককে বা স্বৈরাচারকে না বলতে পারেন, আর সেটাই মাননীয় প্রধানমন্ত্রীর দোষ হয়েছে আজকে। তারা একজন কীর্ণক, তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে চায়, সেটা বাংলাদেশের মানুষ মানবে না, কখনো মানেনি, কখনো মানব না। এই বাংলাদেশের মানুষ, এই 7.5 কোটি বাঙালি থেকে আজকে 16 কোটি বাঙালি, আজকে 18 কোটি বাঙালি, তাদের রক্ত অন্যরকম। তারা প্রতিবাদ করে, তারা প্রতিরোধ গড়ে তোলে। তারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্বের সর্বশক্তিমান সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা নিজস্ব তারা লড়েছে, লাঠি নিয়ে লড়েছে। এই হলো বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশের মানুষ ৭৫-এর 15 আগস্ট যারা বঙ্গবন্ধু হত্যা করেছে, 21 বছর এই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, আবার ঘুরে দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে এবং এটা নিশ্চিতভাবে আপনি বলতে পারেন যে
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা আবারও এই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেখব। দেশ জননেত্রী শেখ হাসিনার আজ ৭৮তম জন্মদিন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই জন্মদিনে আমরা দোয়া, মিলাদ মাহফিল এবং সিন্নি বিতরণ। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়। এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ৭৮তম জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ৩০ সেপ্টেম্বর ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি। তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেখ হাসিনা আরও বলেন, খুব দ্রুতই এই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিনই দেশ ছেড়ে তিনি প্রতিবেশী দেশ ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ফেসবুকে প্রকাশিত এই সংবাদ বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাই করতে ভাই আপনাদের কাম নাই ওই কি হয়েছে বলো তো, একটু কি হয়েছে বলো বলো বলো। কাসিনা যত ছাত্র ভাই আছে আন্দোলন করছে, তারা গুলি করে পুলিশ দিয়ে মারছে। এসে কাসিনা বিরুদ্ধে যাবে কেন? উনি কি করতেছে? উনি কি করতেছে এখানে? কি এসে কাসিনা জন্মকে খোলা জুতা মারা তালে তালে, জুতা মারা তালে তালে, জুতা মারা তালে তালে। আমি কানা না। এ ভাই আপনারা খাবেন, কেক খাবেন? আমি শুধু বলতে চাই, যারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই, আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে, উন্নয়ন করেছে, দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে, যা বলে শেষ হবে না। এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে, যেটা এইটা হলো একটু খারাপ। আচ্ছা, আপনার নেত্রী আপনাদেরকে সাপোর্ট না দিয়ে তিনি নিজেই পালিয়ে গেলেন, এই বিষয়টা আপনি কি বলবেন? আমার নেত্রী তো পালিয়ে যায়নি, আমি আগেও বলেছি এখনো বলছি, আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়া করা হয়েছে, বলা হয়েছে। আমার নেত্রী যেতে চায়নি, যেদিন 5 তারিখে 5 আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চায়নি, বললাম মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলবো, আমি আমার বাংলার মাটি ছেড়ে আমি যাব না। এটা বুঝতে হবে। আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না, আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি ভালোবাসি ভালো। কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে, সেই জন্য আমি এখানে কেক কাটতে আসছি। আমি 6 তারিখ আমি অনেক কান্না করেছি, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি মর্মাহত হয়েছি, আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাই আমি আসতে পারি। আর এইখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নাই, আমি এই জায়গায় আসবো। আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ। আপনার নামটা বলবেন, পরিচয়টা বলবেন। আপনি কোথা থেকে আসছেন? আমি একজন মডেল, এটাই আমার পরিচয়। কোথা থেকে আসছেন? আমি সেটা বলতে চাচ্ছি। দলীয় পরিচয় বলতে আমি বঙ্গমাতা সাংস্কৃতিক জুটে আমি আছি, এটাই আমার পরিচয়। আমার কোন পদ কি পদ সেটা আমি বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাই আমি আমার
মাননীয় শেখ হাসিনা সমালোচনা করা আর ক্ষমতায় বসে মানুষের দাবি দাওয়া পূরণ করা দুইটা টোটালি দুই জিনিস। মাত্র 2 মাসের মাথায় এই জিনিসটা সম্ভবত বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যখন নিউজটা করছি স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন সেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের বাসভবনের সামনের দৃশ্য। শত শত না, সম্ভবত হাজার হাজার এখানে যারা আছেন চাকরি প্রত্যাশী, সরকারি চাকরি প্রত্যাশী, যারা দাবি করছেন যে সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা 35 করা। আর বিপরীতে আমরা দেখছি এখানে পুলিশ আনসার তারা এই মুহূর্তে আছে। তবে পুলিশের সামনে মানে যারা এখানে বিক্ষোভকারীরা আছেন শার্ট খুলে গুলি করেন ঠিক এই লেভেলে আছে। তবে আমরা আগের সেই পুলিশকে দেখছি না, আনসারদেরকেও আগের মতো দেখছি না যে খুব শক্তভাবে এই আন্দোলনটাকে বা বিক্ষোভটাকে দমন করার সক্ষমতা রাখেন। পুলিশ এক কাইক আগাইলে 3 কাইক মানে পেছনে চলে যাচ্ছে, বিক্ষোভকারীরা পারে না পুলিশকে পিটানোর একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এই হচ্ছে বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের সরকারের আপনারা যদি দেখেন বর্তমান অবস্থা। এখন কেউ যদি বলেন তাদেরকে কেন পিটায় না, পুলিশ কেন গুলি করে না, ঠিক একই দৃশ্য আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু ঘটছে। তখন আওয়ামী লীগ সরকার এগুলোতে পুলিশ ব্যবহার করছে, তখন কিন্তু পুলিশ সমালোচনার মুখে পড়েছে। এখন আসলে এই বিষয়গুলো কে সামলাবে? এটা কি সমন্বয়করা সামলাবে নাকি আসলে কে সামলাবে? দর্শক, আমরা যদি দেখছি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারীরা এই মুহূর্তে উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে। শাহবাগে প্রথমে অবস্থান ছিল, সেখানে অবস্থান করার পর তারা এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করছে। আর সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আর শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানেই আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আর এতেই বিক্ষোভে প্রকাশ করে আপনার যেখানে যারা আন্দোলনকারী আছেন। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ইসরাইল হাওলাদার বলছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করা কিন্তু নিষিদ্ধ বা এটার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে চলে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কি সেখানে কোনোভাবেই আমরা তাদেরকে থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তবে তার উপদেশ মানে বাসার সামনে খুব বেশি বল প্রয়োগ করাটাও এই মুহূর্তে ঝামেলা। তো রাইট নাও কিছুটা এই মুহূর্তে আপনার পরিস্থিতি কন্ট্রোলে আছে। আর আমরা যদি দেখছি যে আপনার ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে কি বাসায় আছেন কিনা জানি না, মাত্র আজকে ভোরবেলায় তিনি বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দীর্ঘ সফর শেষে। তো এখন তাদের আসলে দাবি কি? তাদের বক্তব্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করাও তাদের দাবি। চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করে চাকরির জন্য অপেক্ষমান বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ। গত 26শে আগস্টে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার ঢাকা শহরে কিছু কিছু জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ। এখন এগুলো আসলে কন্ট্রোল করবে কে? আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যত দিন যাচ্ছে তাদের দুর্বলতাগুলোই সামনে আসছে। ওই ওয়ান টাইম পলিথিন নিষিদ্ধ, প্লাস্টিক নিষিদ্ধ, রাস্তায় যে কুকুরগুলা ঘোরাফেরা করে তাদের অভিভাবক নাই সেগুলারে লাইনে আনা, এগুলো মনে হয় এক ধরনের সংস্কার কর্মকাণ্ডে পরিণত হয়েছে। কিন্তু যেগুলো মূল জিনিস সেগুলো আসলে খুব বেশি এই মুহূর্তে পজিটিভলি হচ্ছে না। এই ধরনের বিষয়গুলো এই মুহূর্তে নেগেটিভ। আর যারা আপনারাও আন্দোলন করছেন একটু সময় বুঝে আন্দোলন করেন, একটার পর একটা আন্দোলন। এখন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করলে পুলিশের বদনাম, পুলিশ যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখনও পুলিশের বদনাম, যে পুলিশ কি করে আমিও জানি না যেগুলো সমাধান কি হবে আসলে। ভালো ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 2 মাস হতে চলল। এর মধ্যে সবকিছু লডর ভডর হয়ে গিয়েছে। এখন এই লডর ভডর যে শব্দটি, এটি মূলত চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ এবং সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসেছিলেন তখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে এলোমেলো, বিশৃঙ্খল, অরাজকতা এবং অস্থিরতা, এগুলো দেখে তিনি অনেকটা হতাশাস হয়ে বলেছিলেন যে সাবেক স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার সবকিছু লডর ভডর করে দিয়েছে। তা আমরা গত 2 মাস যাবৎ পরম আগ্রহ নিয়ে, শ্রদ্ধা নিয়ে অপেক্ষা করছি যে সেই লডর ভডর অবস্থা থেকে জনাব ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদেরকে একটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দেবেন। কিন্তু সমস্যা হলো যে গত 2 মাসে সরকারের এমন একটি সিদ্ধান্ত কিংবা একটি কর্মকাণ্ড যেটি আমাদেরকে ওইভাবে আসলে জাতীয় পর্যায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি। তবে হ্যাঁ, দুটো বিষয় সরকারের প্রশংসা না করলেই নয়। সেটি হলো মেট্রো রেল খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা। তারপর মেট্রো রেল সম্পর্কে সাবেক স্বৈরাচারী সরকার যে কথা বলেছিলেন, বিশেষ করে মেরামতের ব্যাপারে 300 বা 400 কোটি টাকা লাগবে, সেটা যেভাবে আসছে যে খুব অল্প পয়সার মধ্যে দেশীয় প্রযুক্তি দিয়ে এটি করা হয়েছে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলেছিলাম যে যদি বুয়েটকে এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে 300 কোটি নয়, 30 কোটি টাকার মধ্যেও নয়, 30 লাখ টাকার মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। তো যেটা জানতে পারলাম মাত্র 1 কোটি টাকা ব্যয়ে এই কাজটি মোটামুটি করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা অবশ্যই প্রশংসা দাবি রাখে। 2 নম্বর হলো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ব ব্যাংক, IMF, ADB, জায়গা, যারা ঋণ দান করে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্বাস করে হোক, সম্পর্কের কারণে হোক,
একেবারে অনেকটা দরাজ দিল হয়ে এগিয়ে এসেছেন এবং ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা একদিকে ভালো সংবাদ যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের যে প্রবলেম রয়েছে, সেগুলোর জন্য একটা ভালো সুসংবাদ। কিন্তু একই সঙ্গে এটি খুবই একটা খারাপ সংবাদ আমাদের জন্য যে এই বিপুল অঙ্কের ঋণ এটি গ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার সেটি যদি না থাকে, তাহলে এই ঋণ শেখ হাসিনার জমানাতে যতটা লড়র বড়র হয়ে গেছে তার চেয়ে আরো বেশি করে লড়র বড়র হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে এই সরকারের আমলের যে দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ এবং বদলিতে যে পরিমাণ অর্থনৈতিক লেনদেন হয়েছে, ঘুষ দুর্নীতি হয়েছে, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। তো 3 কোটি টাকা দিয়ে তাও আবার চেকের মাধ্যমে একজন ডিসি নিয়োগ, এটি বাংলাদেশে কেউ কল্পনা করতে পারেনি। সেই ঘটনা কিন্তু এই সময়টিতে হয়েছে। এনিওয়ে, এখন আমরা যেটা বলছিলাম যে ইউনূসের যারা সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হলো যে 15টা বছর সুযোগ আপনারা বঞ্চিত ছিলেন, কথা বলতে পারেননি, জুলুম ছিল, নির্যাতন ছিল। তো হঠাৎ করে এই সরকার আসলো, আসার সঙ্গে সঙ্গে আপনারা এত অধৈর্য হয়ে কেন পড়েছেন? অ্যাটলিস্ট 15 মাস তো তাকে সময় দেবেন। বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মূলধারা যারা রাজনৈতিক দল, তাদের সঙ্গে জনগণের একটা সম্পৃক্ত থাকে। মন্ত্রী বলেন, এমপি বলেন, সবার মাধ্যমে জনরোষটা আসলে এখানে মিনিমাইজ হয়। তো কাজেই একটা নির্বাচিত সরকারকে 15 মাস দেওয়া আর অনির্বাচিত সরকারকে 15 দিন দেওয়া, এটি রাজনীতির ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক নয়। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কর্মতৎপরতা বা সিদ্ধান্তগুলো, এগুলো আসলে 15 দিনের মধ্যেই দৃশ্যমান এবং আশা ব্যঞ্জক এবং আশা জাগা নিয়ে হওয়া উচিত ছিল, যেটি আসলে আদৌ হয়নি। এবং এটি না হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে ধৈর্য হারা হয়ে পড়েছি। দ্বিতীয়ত, তার অনেক গুণাবলী রয়েছে। এত গুণাবলী না হলে পশ্চিমের দুনিয়ার যারা লোক আছে তারা তো আমাদের মতো এত বেকুব নন। তারা ডক্টর ইউনূসের নামে পাগল, ইউনূস বন্দনা, তারপরে শেষে সেই ইউনূস তোষণ, ইউনূসের জন্য তারা অনেক কিছু করছেন। কেন করছেন, কিভাবে করছেন আমরা সেটা বলতে পারি না। তবে এখানে মূল ব্যাপার হলো যে পশ্চিমা জীবনটা খুব অদ্ভুত এবং এখানে পশ্চিমারা যে কার অনুগত হয়, কার বিরাগ ভাজন হয়, এটা আমরা বলতে পারি না। বিশেষ করে ভারতীয়দের ব্যাপারে যারা একটু ভালো করে তাদেরকে নিয়ে কিন্তু পশ্চিমা দুনিয়াতে নিদারুণভাবে একটা আগ্রহ থাকে। যেমন ভগবান রজনীশ নামক একজন হিন্দু গুরু ছিলেন। তারপর ভগবান রজনীশের পরে যে পণ্ডিত রবিশঙ্কর, ভারতীয় ধ্রুপদী গায়ক, ওনাদেরকে নিয়ে নিদারুণভাবে, যাকে বলা হয় সঙ্গীত বুঝুক আর না বুঝুক, পশ্চিমা দুনিয়াতে কিন্তু সেই পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে একটা মাতোয়ারা ভাব ছিল এবং এখনো আছে। একইভাবে কিছু বুঝুক বা না বুঝুক, পশ্চিমের সংস্কৃতিতে ভগবান রজনীশ একটা নতুন বিপ্লব এনেছিলেন। আমাদের দেশে তাকে ভণ্ড, তারপর সে খুবই অশ্লীল, বাজে লোক, ধর্ষণকারী হিসেবে বর্ণনা করা হলেও পশ্চিমা দুনিয়াতে ভগবান রজনীশ, তাকে সত্যিকার ভগবান বলা হয়। কিন্তু তিনি আসলে ভগবানও নন, কোনো ধার্মিকও নন, একেবারে পুরো নাস্তিক একজন মানুষ। তো পশ্চিমা কিন্তু তাদেরকে নিয়ে খুব বাড়াবাড়ি করে। এখানে নোবেল পুরস্কার নিয়ে খালিদ মহিউদ্দিন সাহেব দারুণ একটা কথা বলেছেন যে এটি একটি পুরস্কার, নাথিং মোর। এটার একটা অর্থমূল্য রয়েছে এবং এটা পাওয়া মানেই কোনো কিছু নয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মূল সফলতা, সেটা হলো একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি যে গ্রামীণ ব্যাংক পরিচালনা করছেন বা উদ্ভাবন করেছেন, বা তিনি অন্যান্য যে সকল শিল্প উদ্যোক্তা হিসেবে কর্মকাণ্ড করেছেন, তার কর্পোরেট যে লাইফ এবং তার ইনোভেশন, এটাই কিন্তু তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এই বিষয়গুলোর জন্য। কিন্তু তিনি রবীন্দ্রনাথ নন, তিনি 2 লাইন কবিতা লিখতে পারেননি। আবার তিনি নেলসন ম্যান্ডেলা নন, সংগ্রামী নন। তিনি কার্যত আমরা তাকে দেখেছি একেবারে সাধারণ সাদা সিধে একজন মানুষ, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চান, নিজের কর্ম নিয়ে সুখ শান্তিতে থাকতে চান, কিন্তু পলিটিক্যাল যে লিডারশিপ, এটি তার মধ্যে কখনো ছিল না। এবং গত এই 2 মাসে আমরা তার মধ্যে কোনো রাজনৈতিক নেতৃত্বের যে জায়গাগুলো আছে সেখানে বলতে গেলে শূন্য তো নয়, মাইনাস। তো তিনি এই গত 2 মাসে রাজনৈতিকভাবে আমরা আশান্বিত হব, তার প্রতি নির্ভরশীল হব, এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেননি, এরকম একটি কর্ম করতে পারেননি, এরকম একটি ফোকাস দিতে পারেননি। তিনি চমৎকারভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, বাংলাতেও তিনি কথা বলতে পারেন। এটা আশা জায়গা নিয়ে, মানুষকে আশা জায়গা। এবং আপনি দেখবেন যে সমস্ত মানুষ খুব, যাকে বলা হয় অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে কথা দ্বারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ব্যর্থ এবং অশান্তিতে পরিপূর্ণ একটি জীবন তারা লিড করে। তো আমাদের দেশে হবে সেই ছেলের কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি গ্রামীণ ব্যাংক আপনি ধরেন, এটি এরশাদ জামানাতে সরকারের আনুকূল্য নিয়ে এটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যাংকটি 96 সালে এসে দেউলিয়া হয়ে যায়, একেবারে দেউলিয়া হয়ে যায়। এবং বাংলাদেশ ব্যাংক থেকে শেখ হাসিনা সরকার তখন 800 কোটি টাকা, চিন্তা করুন 96 সনে 800 কোটি টাকা, এখন 8000 কোটি টাকা সমান, বিনা সুদে বা নামমাত্র সুদে এই ব্যাংকটিকে সাবসিডিজ দিয়ে এই ডক্টর মোহাম্মদ সেই ইউনূসের এই ব্যাংকটিকে রক্ষা করা হয়। উনি এই ব্যাংকের নাম ব্যবহার করে, এই ব্যাংকের মূলধন ব্যবহার করে তিনি অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন বলে আওয়ামী লীগ লোকজন অভিযোগ করে, ইনক্লুডিং গ্রামীণ ফোন। আবার সেই গ্রামীণ ফোনে তার শেয়ার, টেলিনরের সাথে তার যে চুক্তি, এসব নিয়ে যে সকল দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এগুলো নিয়ে আমরা বাংলাদেশে কিন্তু কেউ আমরা জানতাম না।
সেই নরওয়ের যে একটি টেলিভিশন, তারাই কিন্তু প্রথম এই গ্রামীণ টেলিকম নিয়ে ডক্টর ইউনূসের অর্থনৈতিক লেনদেন নিয়ে কিন্তু প্রথম তারা সেই রিপোর্ট তারা প্রকাশ করে, যারা সারা দুনিয়ায় হইচই পড়ে যায়। এবং ওটার পর থেকে কিন্তু বাংলাদেশেও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে নেতিবাচক আলোচনা শুরু হয়। তো তার গ্রামীণ টেলিকম, তারপরে তার গ্রামীণ চেক, তারপর বলতে গেলে তিনি আরেকটা ফ্রান্সের সাথে গ্রামীণ ড্যানন একটা দই তৈরির কারখানা করেছিলেন, অনেকগুলো টাকা, প্রায় 800 কোটি টাকা ব্যয় করে একটা দইয়ের কারখানা তিনি করেছিলেন। এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু ব্যর্থ হয়েছে এবং এখানে বলতে গেলে ব্যাংকরাপ্ট, এই জিনিসগুলো ব্যাংকরাপ্ট হয়েছে এবং এখানে তার কত টাকা লস হয়েছে এবং এই টাকাগুলো তিনি গ্রামীণ ব্যাংক থেকে নিয়েছেন, গ্রামীণ টেলিকম থেকে নিয়েছেন, নাকি বিদেশে বক্তৃতা করে বিবৃতি দিয়ে সেখান থেকে উপার্জন করেছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো জানি না। ফলে কাজেই একটা মানুষের যে সফলতা, জীবনের সব ক্ষেত্রে যে সফলতা, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যদি না থাকে তাহলে সেই মানুষকে দ্বারা আসলে অন্য জীবনের যে সেক্টরগুলো রয়েছে সেখানে বড় কিছু হওয়া সম্ভব না। দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো রাজনীতি এমন একটা বিষয়, এখানে শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ, ভিশন, সাহস, দক্ষতা, অভিজ্ঞতা এগুলো থাকতে হবে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, দুনিয়া কাঁপানো রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা অক্ষর জ্ঞান ছিল না, কলম দিয়ে লিখতে পারতেন না। যেমন সম্রাট আকবর, তিনি লিখতে পারতেন না, একেবারে লিখতেও পারতেন না, পড়তে পারতেন না। ভারতবর্ষের আরেকজন সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি, তিনিও পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। এরকম আমি অসংখ্য লোকের নাম আপনাদেরকে বলতে পারবো যারা মহাকালের, সর্বকালের সেরা রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং এখনো পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড, তাদের কারোই পিএইচডি ডিগ্রি ছিল না। এমনকি অনেকে এতটা দুর্বল ছিলেন, যেমন আমি ইউরোপের কয়েকজন সম্রাটের নাম জানি, ফিলিস্তিনের কয়েকজন সম্রাটের নাম জানি, তারপরে মধ্যপ্রাচ্যের কয়েকজন সম্রাটের নাম জানি, যারা মূলত যাকে বলে এখন প্যারালাইজ ছিলেন, বিছানায় শুয়ে শুয়ে তারা সিদ্ধান্ত দিতেন, কিন্তু তাদেরকে বলা হয় ইতিহাসে গ্রেট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার ইন অল টাইম। এরকম কয়েকজন সম্রাটের নাম রয়েছে। তো কাজে রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা বিষয়। তো সেই আলাদা বিষয়ে অন্য জায়গাতে যারা খুব সফল হয়েছেন, ভালো ছাত্র বা খুব ভালো লেখক, ভালো কবি, ভালো সাহিত্যিক, ভালো উপন্যাসিক, এটা হলেই কিন্তু হয় না। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল যে যোগ্যতাটা দরকার সেটা হল তার পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল ভিশন, পলিটিক্যাল মিশন। তো এই জায়গাটাতে আমি এখনো পর্যন্ত তাকে শূন্য দেখতে পাচ্ছি, একেবারে শূন্য। আর এই শূন্য নিয়ে তিনি গত 2 মাসে যে কর্মকাণ্ড করেছেন সেটাকে শূন্য নিচে মাইনাসে চলে এসেছে তার কর্মকাণ্ড। এর ফলে কি হচ্ছে, আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার আরো অনেকগুলো নতুন নতুন সমস্যা তৈরি করেছেন। পুলিশের নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, ব্যাংকগুলোতে হয়েছে, বিমাগুলোতে হয়েছে, রাজনৈতিক সেক্টরে যে অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে। এরপরে যে মানুষগুলো 15 দিন আগে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তার পিছনে কথা বলেছে, ইনক্লুডিং জামাত, বিএনপি সহ অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো, তারা সবাই এখন মানে তার বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলছেন, এটা কোনো অবস্থাতেই এমন ইঙ্গিত বহন করে না যে তার পেছনে জাতি থাকবে এবং আরো 15 মাস তার জন্য অপেক্ষা করবে। এর কারণ হলো মর্নিং শোজ দ্য ডে। সকালে সূর্যটা যত উজ্জ্বল হবে দিন তত ভালো যাবে, যেহেতু তার শুরুটা ভালো হয়নি, প্রকৃতিও তাকে সাড়া দেয়নি। কিন্তু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে ফেনীতে সেই বিস্তীর্ণ এলাকা বিরাট বন্যা হলো। এরপর সেই বন্যা যেতে না যেতেই পুরো চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, খুলনা এই অঞ্চলে শুরু হলো ঝড় এবং জলোচ্ছ্বাস। এই দুটো প্রাকৃতিক বিপর্যয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে দয়া করেন, কোনো বিশেষ করে যারা রাজা দয়া করেন, তখন প্রকৃতি দিয়ে তাকে সাহায্য করে। তো এখন এই সময়টিতে মনুষ্য সৃষ্টি কতগুলো সমস্যা রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রকৃতির কতগুলো ব্যাড সিগন্যাল রয়েছে। তো এই ব্যাড সিগন্যালগুলোর কারণেই মূলত আমরা যারা সাধারণ জনগণ, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক করছি যে আপনি স্বাভাবিক হন, যে বিষয়গুলো আপনি জানেন না সেই বিষয়গুলো নিয়ে যারা জানেন তাদের সাথে পরামর্শ করেন। আর রাজনীতিটা হলো ওপেন ডোর, সবার সঙ্গে কথা বলতে হবে। মানে এটা হলো বলতে গেলে এর চেয়ে এমন একটা ব্যাপার যেখানে আপনি কোনো সময় দরজা বন্ধ করতে পারবেন না। যত মানুষের সাথে কথা বলবেন, যত মানুষের সঙ্গে মিশবেন, ততই আপনার লাভবান হবেন। এবং এখানে বস্তির লোক থেকে শুরু করে রিক্সাওয়ালা, সাধারণ মানুষের সাথে আপনার যত সম্পর্ক থাকবে ততই আপনি লাভবান হবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।